হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে একটা আমি উদাহরণ লিখেছি। দেখো, উদাহরণটা লিখেছি যে ছাত্রদের জন্য আবাস, অর্থাৎ ছাত্রাবাস। ছাত্রদের জন্য আবাস অর্থাৎ ছাত্রাবাস। তাহলে ছাত্রছাত্রীরা যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে ছাত্রাবাস। এটাকে ভাঙলে হচ্ছে যে ছাত্রদের আবাস অর্থাৎ ছাত্রদের জন্য আবাস। এটা দেখো, দুটি পদ রয়েছে, একটা হচ্ছে ছাত্র, একটা হচ্ছে ছাত্র, একটা হচ্ছে আবাস। তাহলে ছাত্রদের এবং আবাস, তার মাঝখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে দের এবং জন্য। এই দুটো এখানে কিন্তু রয়েছে। আমরা এর দ্বারা বুঝতে পারছি যেখানে কি রয়েছে, কি রয়েছে না। দেখো, দের অর্থাৎ একে যদি আমি ভাঙি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এর চলে আসছে, এর। তাহলে ছাত্রদের, তাহলে এর আসছে। এবং আমরা যদি এখানে দেখি যে জন্য, এই জন্য, জন্যটা কি না, জন্যটা হচ্ছে অনুসর্গ। জন্যটা হচ্ছে অনুসর্গ। এবং এর, এর হচ্ছে, এটা হচ্ছে একটা বিভক্তি। তাহলে এর হচ্ছে বিভক্তি। তাহলে আর ছাত্রদের জন্য আবাস, এটাকে যদি আমি দেখি, এটা হচ্ছে পূর্বপদ এবং এটা হচ্ছে কিন্তু পরপদ। অর্থাৎ আবাস, আবাস হচ্ছে পরপদ এবং ছাত্রদের এটা হচ্ছে কিন্তু পূর্বপদ। আমরা জানি যে সমাস করতে হলে দুটি পদ অবশ্যই দরকার, একটা হচ্ছে পূর্বপদ এবং একটা হচ্ছে পরপদ। তাহলে পূর্বপদ আমরা দেখছি যে ছাত্রদের, পরপদ আমরা দেখছি আবাস। তাহলে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি দের এবং জন্য। দের অর্থাৎ এর, এটা হচ্ছে বিভক্তি, এবং জন্য অর্থাৎ হচ্ছে সেটা হচ্ছে অনুসর্গ। তাহলে এর দ্বারা আমরা কি বুঝতে পারছি না, এর দ্বারা এখানে বোঝা যাচ্ছে এখানে কোন পদকে বেশি গুরুত্ব পাচ্ছে। দেখো, আবাস, এই পদটি কিন্তু বেশি গুরুত্ব পাচ্ছে এখানে। আর আবাস কি পদ, এটা হচ্ছে পরপদ। তাহলে পরপদের অর্থই কিন্তু গুরুত্ব পাচ্ছে। তাহলে পরপদের অর্থ গুরুত্ব পাচ্ছে। এবং আমরা একটু দেখি যেখানে এর বিভক্তি আর অনুসর্গ জন্য এখানে কিন্তু নাই। ছাত্রাবাসে কিন্তু এর বা অনুসর্গ এই সমস্ত কিছু নাই। তাহলে কিছু নাই মানে সেটা কি, লোপ পেয়েছে অর্থাৎ হারিয়ে গেছে। তাহলে আমরা এর দ্বারা কি বুঝতে পারলাম, এর দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে সমাসে পরপদের অর্থই গুরুত্ব পাবে। কি বললাম না, যে সমাসে পরপদের অর্থ গুরুত্ব পাবে, এখানে পরপদ কোনটা, আবাস। তাহলে পরপদের অর্থ গুরুত্ব পাবে এবং বিভক্তি অর্থাৎ কারক হতে পারে বা অকারক হতে পারে, যে কোনো বিভক্তি হোক না কেন, বিভক্তি এবং অন্য, সরি এখানে হচ্ছে জন্য, এই যে অনুসর্গটা, এটা কিন্তু লোপ পাবে। তাহলে যে সমাসে কি হবে, বিভক্তি অর্থাৎ কারক বা অকারক যেই বিভক্তি হবে না কেন, তার বিভক্তি এবং অনুসর্গ লোপ পাবে এবং পরপদের অর্থই কিন্তু গুরুত্ব পাবে, তাকে আমরা বলবো কিন্তু তৎপুরুষ সমাস। তাহলে আমরা বুঝতে পারলাম যে তৎপুরুষ সমাস কাকে বলে। তাহলে তৎপুরুষ সমাস কাকে বলে, তাহলে যে সমাসে পরপদের অর্থ গুরুত্ব পাবে এবং বিভক্তি ও অনুসর্গ লোপ পাবে, তাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সেটি হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে তৎপুরুষ সমাস কাকে বলে। এই যে তৎপুরুষ সমাস, এটি হচ্ছে নিজেও একটা কিন্তু সমাসবদ্ধ পদ। দেখো, এর ব্যুৎপত্তিগত অর্থ আমি যদি দেখি, যেটা হচ্ছে তৎ যুক্ত প্রি ধাতু যুক্ত উস, তৎপুরুষ। এটা সমাস নিজে, যে তাহার পুরুষ, তৎ মানে তাহার, পুরুষ তাহার পুরুষ। বুঝতে পারলে, তাহলে এটা হচ্ছে কিন্তু তৎপুরুষ। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখছি যে তৎপুরুষ সমাসকে কয়েকটি ভাগে কিন্তু ভাগ করতে পারি। কয়েকটি ভাগে ভাগ করতে পারি। আমরা কারক পড়েছি, সেখানে কি পড়েছি, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, নিমিত্ত, এগুলো আমরা পড়েছিলাম। সেই কারক, সেই কারকের জায়গায় আমরা সমাস বলবো, যে করণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ ইত্যাদি ইত্যাদি। দেখো, তাহলে আমরা যদি বলি তাহলে তৎপুরুষ সমাস হলো কাকে বলে, এবং তৎপুরুষ সমাসকে কয়েকটা ভাগে আমরা প্রাথমিকভাবে ভাগ করছি। এর গঠনগত দিক দিয়ে ভাগও রয়েছে। আমরা শুধু আজকে মাত্র মানে আলোচনা করব যে তার প্রাথমিকভাবে তৎপুরুষকে কয়টি ভাগে ভাগ করা যায়। এর পরের পার্টে নিয়ে আসবো যে গঠনগত দিক দিয়ে কয়টি ভাগে ভাগ করা যায়। তো সেটি জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এর আগে আমরা আলোচনা করেছিলাম যে সমাজ সম্পর্কে, যে সমাজ জিনিসটা কি এটা আলোচনা করেছি, এবং কয়েকটা ভাগ আলোচনা করেছি, যেমন দ্বন্দ্ব সমাজ ইত্যাদি ইত্যাদি আলোচনা করা হয়েছে। যারা দেখুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লে লিস্টে গিয়ে দেখে নেওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে আজকে আমাদের যে আলোচনা বিষয় যে তৎপুরুষ সমাজ, তার ভাগগুলো দেখবো। দেখো, তৎপুরুষ সমাজকে আমরা ভাগ করছি 6টি ভাগে।
যে কর্ম তৎপুরুষ রয়েছে করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, উপাদান তৎপুরুষ, অধিকরণ এবং সম্বন্ধ তৎপুরুষ। অর্থাৎ প্রাথমিকভাবে তৎপুরুষকে আমরা কিন্তু 6টি ভাগে ভাগ করলাম। এবারে কর্ম তৎপুরুষটা কি না পূর্ব পদে কর্মকারকের অর্থ প্রকাশ পাবে। দেখো কর্ম তৎপুরুষ মানে পূর্ব পদে কর্মের প্রাধান্য পাবে। করণ তৎপুরুষ তাহলে পূর্ব পদে করণ কারকেই অর্থ প্রকাশ পাবে। বুঝতে পারলে? তাহলে আমরা এই সংজ্ঞাটা কিভাবে মুখস্থ করব যে পূর্ব পদে কর্মকারকের অর্থ প্রকাশ পাবে এবং পূর্ব পদে কর্মকারকের বিভক্তি চিহ্ন সেটা হচ্ছে কে, এইটা কিন্তু লোপ পাবে, এই বিভক্তি চিহ্নটা লোপ পাবে। তাহলে কর্ম তৎপুরুষ কি হবে না পূর্ব পদে কর্মকারকের অর্থ প্রকাশ পাবে, পূর্ব পদে কর্মকারকের অর্থ প্রকাশ পাবে এবং একটা বিভক্তি সেটা হচ্ছে কে, এই বিভক্তি লোপ পাবে। তখন আমরা তাকে বলবো কিন্তু কর্ম তৎপুরুষ। যেমন আমি যদি বলি যে কাপড় কাচা অর্থাৎ কাপড়কে কাচা, তাহলে দেখো কাপড়কে কাচা, কাপড় কাচা, দেখো এই যে কে, এই যে বিভক্তিটা এখানে কিন্তু নাই, আমরা বলেছিলাম যে এখানে নাই, এটা কিন্তু লোপ পেয়েছে অর্থাৎ হারিয়ে গেছে। তাহলে আমরা এখানে নিঃসন্দেহে কর্ম তৎপুরুষ বলতে পারি। এরপর কিন্তু করণ তৎপুরুষ। করণ দেখো আমরা জানি এখানে আমরা করণ কারক পড়েছি, করণ কারকে কি অনুসর্গগুলো পড়েছিলাম যে দ্বারা দিয়া কর্তৃক, সেইগুলোই এখানে দেখো। তাহলে পূর্ব পদে করণ কারকের অর্থ প্রকাশ পাবে। দেখো কর্ম তৎপুরুষে আমরা দেখেছিলাম যে কর্ম তৎপুরুষে আমরা দেখেছিলাম পূর্ব পদে কর্মকারকের অর্থ প্রকাশ পেয়েছিল। তাহলে করণ তৎপুরুষে পূর্ব পদে করণ কারকের অর্থ প্রকাশ পাবে। তাহলে নিমিত্ত তৎপুরুষে পূর্ব পদে এখানে নিমিত্ত জন্ম উদ্দেশ্য ইত্যাদি পাবে। দেখো তাহলে তাহলে পূর্ব পদে করণ কারকের অর্থ প্রকাশ পেল এবং পূর্বপদের সঙ্গে থাকা করণবাচক বিভক্তি বা অনুসর্গ কি কি, দেখো বিভক্তি হচ্ছে এ এবং তে, আর অনুসর্গ আমরা দেখতে পাচ্ছি দ্বারা দিয়া কর্তৃক, যেটা বললাম আমরা কারকে করেছি করণ কারক নির্ণয় করার সময় যেগুলো থাকে সেগুলো দ্বারা দিয়া কর্তৃক এই সমস্ত অনুসর্গ থাকে। তাহলে এখানেও কিন্তু তৎপুরুষে নামটা কি করণ তৎপুরুষ, আমরা সেটা পড়েছিলাম করণ কারক, কারকের ক্ষেত্রে এখানে হচ্ছে করণ তৎপুরুষ। তাহলে এতে বিভক্তি এবং দ্বারা দিয়া কর্তৃক এই সমস্ত অনুসর্গ যোগে কিন্তু গঠিত হবে। আমি যদি বলি মধু মাখা, তাহলে মধুটা তো এমনি এমনি মাখা হবে না, তাহলে মধু দ্বারা মাখা, তাই তো আমরা তাকে বলবো মধু মাখা, তাই না? তাহলে এই যে দেখো দ্বারা, এইটা হচ্ছে কিন্তু অনুসর্গ। বুঝতে পারলে? তাহলে এই দেখো আমি বলেছি যে দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গে গঠিত হবে, তাহলে দ্বারা দিয়ে গঠিত হচ্ছে বা এই অনুসর্গ কিন্তু এখানে লোপ পেয়েছে। তাহলে দ্বারা দিয়ে এখানে গঠিত হয়েছে, অনুসর্গ গঠিত হয়েছে, অথবা অনুসর্গ কিন্তু এখানে লোপ পেয়েছে। মধু মাখা, দেখো মধু মাখা, তাহলে দ্বারাটা লোপ পেয়েছে। তাহলে পূর্ব পদে, এটা যে পূর্ব পদ, তাহলে পূর্ব পদে করণ কারকের অর্থ প্রকাশ পাবে এবং পূর্ব পদের সঙ্গে থাকা করণবাচক বিভক্তি বা অনুসর্গ কিন্তু লোপ পাবে, তখন আমরা তাকে বলবো করণ তৎপুরুষ। নিমিত্ত কি, নিমিত্ত আমরা জানি যে জন্য থাকবে, জন্য। তাহলে দেখো এখানে যে নিমিত্ত তৎপুরুষ হচ্ছে পূর্ব পদে কে বিভক্তি এবং নিমিত্ত জন্য উদ্দেশ্য অনুসর্গ কিন্তু লোপ পাবে। যেমন আমরা যদি বলি যে দেব দত্ত, তাহলে দেব কে দত্ত, কে, এখানে কে বিভক্তি, ঠিক আছে, এখানে কিন্তু কে বিভক্তি, এটা কিন্তু লোপ পেয়েছে। আবার যদি বলি রান্নাঘর, তাহলে রান্নাঘরটা কি যে রান্নার জন্য ঘর, তাকেই তো রান্নাঘর বলবো, না হলে তো রান্নাঘর আমি বলতে পারবো না, তাই না? তাহলে রান্না যেখানে হবে সেই ঘরকে বলবো রান্নাঘর, তাহলে রান্নার জন্য ঘর, তাই আমরা বলবো রান্নাঘর। তাহলে দেখো জন্যটা কি, এটা হচ্ছে অনুসর্গ, এটা কিন্তু লোপ পেয়েছে। দেখো রান্নাঘর, রান্নাঘর, দেখো অনুসর্গ জন্য, এটা কিন্তু লোপ পেয়েছে। তাই এই যেহেতু জন্য তার মানে নিমিত্ত, তাহলে নিমিত্ত তৎপুরুষ। এরপর হচ্ছে অপাদান তৎপুরুষ। অপাদান দেখো আমরা কারক পড়েছি, সেই একই জিনিস, অপাদানে কেটে হইতে থেকে চেয়ে অপেক্ষা, তাহলে এখানেও সেই হইতে থেকে থাকবে, দেখে নাও। তাহলে যে পূর্ব পদে, সবগুলো কিন্তু পূর্ব পদে, যে পূর্ব পদে এতে বিভক্তি এবং হতে থেকে, যেটা বললাম হইতে থেকে, তাহলে হতে থেকে এই অনুসর্গ গুলা কি হবে লোপ পাবে। তাহলে অপাদান তৎপুরুষে কি হবে না এতে বিভক্তি এবং হতে থেকে এই সমস্ত অনুসর্গ গুলা লোপ পাবে, তখন সেখানে বলবো যে অপাদান তৎপুরুষ বা তাকে বলবো অপাদান তৎপুরুষ, সেই তৎপুরুষ সমাজকে বলবো অপাদান তৎপুরুষ। আমি যদি বলি অগ্নি ভয়, অগ্নি ভয়, তাহলে অগ্নি থেকে ভয়, দেখো অগ্নি থেকে ভয়, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি অধিকরণ। অধিকরণে দেখো পূর্বপদে এ এবং অন্ত্যেষ্ঠ বিভক্তি লোপ পাবে। যেমন আমি যদি বলি অকাল মৃত্যু, তাহলে অকালে মৃত্যু, অকালে এ আসছে, অকালে অর্থাৎ এ আসছে। আমি যদি বলি বাটা ভরা, তাহলে কি হবে বাটায় ভরা, দেখো এখানে অন্ত্যেষ্ঠ আসছে, বাটায় ভরা অর্থাৎ অন্ত্যেষ্ঠ। তাহলে এ আর অন্ত্যেষ্ঠ এই সমস্ত বিভক্তি কিন্তু এখানে লোপ পেয়েছে। তাহলে এ অন্তস্থ বিভক্তি লোপ পাবে কোথায় না অধিকরণ তৎপুরুষে। তাহলে অধিকরণ তৎপুরুষ কাকে বলে না পূর্ব পদে এ এবং অন্তস্থ বিভক্তি লোপ পাবে, তাহলে পূর্ব পদে এ এবং অন্তস্থ বিভক্তি লোপ পাবে, তখন আমি তাকে বলতে পারি এখানে কি অধিকরণ তৎপুরুষ। তাহলে কি বললাম যে অকাল মৃত্যু অর্থাৎ অকালে মৃত্যু, অকালে অর্থাৎ এটা কিন্তু হারিয়ে গেছে এবং বাটা ভরা, বাটায় ভরা অন্তস্থ, এটা কিন্তু হারিয়ে গেছে।
এরপরে চলে আসে সম্বন্ধ তৎপুরুষ। দেখো পূর্ব পদে থাকা অকারক সম্পর্ক সূচক। অকারক কি জিনিস আমি কিন্তু বলেছি, কারক বিভক্তি অনুসর্গ বলে একটা প্লে লিস্টে চলে যাবে, সেখানে কিন্তু কারক কাকে বলে অকারক কাকে বলে সবকিছু রয়েছে, ঠিক আছে? সেইটা কিন্তু ভালো করে জেনে নেবে, দিলে অকারক সম্পর্কে মোটামুটি একটা ধারণা, স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তাহলে দেখো পূর্ব পদে অকারক সম্পর্ক সূচক র, এর, দের এই বিভক্তি কিন্তু লোপ পাবে। যেমন আমি যদি বলি নদী তীর, তাহলে নদীর তীর, দেখো এখানে র, এই যে নদীর তীর র, এটা কিন্তু হারিয়ে গেছে, এখানে নাই নদী তীর, তাহলে নদী রয়েছে তীর রয়েছে কিন্তু রটা হারিয়ে গেছে নদীর। আমি যদি বলি দেশবন্ধু, দেখো দেশের বন্ধু, তাহলে তাকেই আমরা বলবো কিন্তু দেশবন্ধু, তাহলে এখানে দেখো র, এটা কিন্তু হারিয়ে গেছে, তাহলে সেটাকে আমি বলতে পারি কিন্তু এখানে সম্বন্ধ তৎপুরুষ। তাহলে সম্বন্ধ তৎপুরুষ কাকে বলে না, পূর্ব পদে থাকা অকারক সম্পর্ক কি কি থাকবে না, র এবং এর এই বিভক্তিগুলো লোপ পাবে, তখন আমরা তাকে বলবো কিন্তু সম্বন্ধ তৎপুরুষ সমাস। আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম, আজকে যেটা আলোচনা করলাম এই তৎপুরুষ সমাসের শুধুমাত্র প্রাথমিক 6টি ভাগ। এরপরে গঠনগত দিক দিয়ে যে ভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পরের পাঠে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবে, কারণ তোমাদের এই লাইক শেয়ার আমাদের এই ভিডিও বানাতে কিন্তু আরো আগ্রহ প্রকাশ করি আমরা। তো আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো।